देखो यार, मुझे ना ये क्लब डेट पार्टी इन सब का चक्कर समझ में नहीं आता। तुम्हें अगर कभी वक्त बिताना हो मेरे साथ तो पहाड़ों पर चलना। फाइनली আমরা বাইক চালিয়ে দার্জিলিং এ পৌঁছলাম। বিশাল বড় গোলাপের গাছ, মানে যেরকম জবা ফুলের গাছ হয় না বড় বড় আনলিমিটেড ফুল হয়, সেরকম পাহাড়ি মাটিতেই হয়েছে, প্রচুর ফুল। দার্জিলিং শৈল শহরের এই হিমেল হাওয়া রাতের সৌন্দর্য এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। আমরা প্রথমে গিয়ে পৌঁছেছিলাম প্রণাম হোমস্টেতে। তারপরের দিন আমরা ওখান থেকে গিয়েছিলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই জুটি 1958 সালে ওপেন করা হয়, যেটি 67 একর জায়গা জুড়ে বিস্তৃত। বছরে 3 লাখ টুরিস্ট এখানে যায়। পদ্মজা নাইডু একজন স্বাধীনতা সংগ্রামী ও বাংলা চতুর্থ গভর্নর ছিলেন। তার নাম অনুযায়ী এই জুলজিক্যাল পার্কের নামকরণ করা হয়। এই পার্কটি বৃহস্পতিবার বন্ধ থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন পার্কের উল্টো দিকে অনেক বড় বড় গাছ, এগুলো কিন্তু পাইন গাছ নয়। যাই বলি না কেন, আমরা প্রত্যেকটা পাহাড়ের তুলনায় দার্জিলিংয়ের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য। দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর। আর এই যে জুর ভেতর দেখুন ব্ল্যাক বিয়ার। এই যে আমাদের বাইক, এটা ইয়ামা R15। আমরা এই বাইকে করেই পুরো দার্জিলিং সিকিম ঘুরেছি। আমার বরের আবার স্পোর্টস বাইক পছন্দ। এটা দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি টি এস্টেট। এটা রাস্তা খুবই ভঙ্গুর বাজে রাস্তা। প্রথমে আমরা যাব না ভাবছিলাম, তারপর ওখানকার লোকাল পাবলিক একজন যাচ্ছিল, তখন উনি বললেন যে আমার সঙ্গে আসো। তো আমরা গিয়ে খুব ভালো করেছি, খুব সুন্দর প্রকৃতিও ওখানে উপভোগ করেছি। এটা 1854 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় বৃহত্তম চা বাগান এবং 440 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর উচ্চতা 2100 মিটার। এই চা বাগান 1500-র বেশি লোকের রোজগার প্রদান করে। আমরা হ্যাপি ভ্যালি টি এস্টেটে যাওয়ার পর থেকেই এই দুটো বাচ্চা ছেলে আমাদেরকে ফলো করছিল। আমরা বুঝতেই পারছিলাম না কি কারণে ওরা ফলো করছে। ওদের ভাষা নেপালি আর আমাদের ভাষা বাংলা, এই কারণে ওরা বুঝতেই পারেনি যে ওরা জল খাবে সেটা কিভাবে বলবে। তো ফাইনালি আমি ওদের জল খাইয়েছিলাম। আর তারপর আমরা যখন ভিডিও করছিলাম, ওখানকার কিছু লোকাল ছেলে ক্যামেরার সামনে পোজ দিয়ে যাচ্ছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে সেন্ট পল স্কুল, মানে যে স্কুলটাতে মেহুনা সিনেমার শুটিং হয়েছে, সেখানে যাওয়ার। কিন্তু বাইক চালিয়ে গেলাম, তারপরে ওখানে গিয়ে শুনলাম যে এটা তো আর্মি স্কুল, ওই জন্য এখানে নর্মাল লোককে ঢুকতে দেওয়া হয় না। এমনকি যারা স্টুডেন্ট তাদের বাবা মাকেও ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হয়। তাই জন্য স্কুলের গেট পর্যন্ত গেলাম, কিন্তু তারপরে আর ঢোকা হলো না। এটা বাতাসিয়া লুপ। এই যে আমার বর, যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, ওখানে হাঁটছে। আর এখানে খুব সুন্দর সুন্দর রেড কালারের রোডোডেনড্রন ফুল ছিল, সেগুলোর সঙ্গে পোজ দিচ্ছে। উনিশশো সালে এই বাতাসিয়া লুপটি চালু হয়। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দার্জিলিংয়ের ভিউ দেখা যায় এবং আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানকার এন্ট্রি ফি 50 টাকা প্রত্যেক জনের জন্য। এখানে রয়েছে ওয়ার মেমোরিয়াল, যেটি স্থাপিত হয় 1995 সালে। বাতাসিয়া লুপ বানানো হয়েছিল যাতে দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যে রাস্তার খাড়াই ঢাল কমানো যায়। আর এই লুপটা সত্যি খুব সুন্দর দেখতে। আমি তো কালকে এসেছিলাম, আবার আজকে এসেছি। আর আজকে প্রচুর ঠান্ডা, তাও আমি শুধুমাত্র ভিডিও করবো তোমাদের জন্য, এই জন্য আমি এসেছি। কারণ আমি কালকে এসেছিলাম কিন্তু কালকে ভিডিও করিনি।
চলুন এবার আমরা দার্জিলিংয়ের মল রোড থেকে ঘুরে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্ল্যানারি, যেটা দার্জিলিংয়ের সব থেকে পুরনো ক্যাফে। দার্জিলিং মালে কোহলির খেলা দেখছে, লেগ পিস খাচ্ছে, কারণ আগে বলটা দেখেনি। এই তো কোহলি চার মেরে দিয়েছে, আর লেগ পিস কোহলি চারের সঙ্গে আমরা খাচ্ছি। এই যে এটা দার্জিলিংয়ের ম্যাল রোড। দার্জিলিংয়ের ঠান্ডা হাওয়া, চা গাছের বাগান আর মাঝে পাইনের শাড়ি, আর এই সমস্ত কিছুকে জাঁকজমকপূর্ণ করে তোলে সন্ধ্যার সময় এই ম্যাল রোড। এই ম্যাল রোডে অসংখ্য শীতের পোশাক পাওয়া যায় আর দাম খুব কমই নেয়। এখানে প্রচুর ফাস্টফুডও পাওয়া যায়। এমন কোনো ট্যুরিস্ট নেই যে ঘুরতে গেলে দার্জিলিং এখানে ঘুরতে যায় না। সন্ধেবেলা লোকাল পাবলিক ট্যুরিস্টে ভরে যায় এই ম্যাল রোড। তাছাড়াও এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, অনেক ভ্যারাইটির চা খেতে পাওয়া যায় এখানে খুব সুন্দর চারিদিকে লাইট দিয়ে সাজানো রয়েছে, অনেক বসার জায়গা রয়েছে। আর এই যে দেখুন, এখানে মেন যেই জিনিস ফাস্ট ফুডের ফুটপাত, মানে প্রচুর পরিমাণে এখানে ফাস্ট ফুড পাওয়া যায়। এটা দার্জিলিংয়ের রাঙ্গিত ভ্যালি রোপওয়ে, যেটাতে টিকিট করতে হয় 10টার আগে। 10টার পরে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকে, আর এখানে প্রচুর লাইন পড়ে রোপওয়েতে ওঠার জন্য। আমরা 2 ঘন্টা লাইন দিয়ে এই রোপওয়েতে উঠেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন নর্থ পয়েন্ট স্কুল, এই স্কুলটা অনেক উন্নত মানের। এখানে বাস্কেটবল, টেনিস, সমস্ত রকম খেলাধুলা হয়, অনেক এক্সট্রা কারিকুলাম এখানে করানো হয়, এবং এই স্কুলটাতে অনেক বড় খেলার মাঠ আছে, তাই না? এত প্লেগ্রাউন্ড করা, এত কিছু করা লাক্সারি ভাবে। এই তো রোপওয়ে, ওই এই চলে এসছি। এটি দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট নামক জায়গায় এবং নর্থ পয়েন্ট স্কুলের পাশে অবস্থিত। টোটাল 2.5 কিমি আসা এবং 2.5 কিমি যাওয়া মিলিয়ে টোটাল 5 কিমি লম্বা রোপওয়ে বা ক্যাবেল কার। এটি চালু হয় 1968 সালে এবং মাঝে অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হয়ে যায়। আবার 2012তে চালু হয়। এখানকার টিকিট প্রায় 260 টাকা করে। এই যে দেখুন, এখানকার লোকাল মহিলারা চা পাতা তুলছে। আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম যে মহিলাদের দিয়ে দার্জিলিং বা যে কোনো জায়গায় চা তোলা হয়, আর মাথায় ছাতা দিয়ে। সেই দৃশ্য আজ নিজের চোখের সামনে ফুটে উঠেছে। এবার চলুন আমরা দার্জিলিংয়ের সব থেকে ভয়ঙ্কর রাস্তায় একটু ঘুরে আসি। এটা ছিল দার্জিলিংয়ে রক গার্ডেন পৌঁছানোর রাস্তা। যেতে যেতে মাঝখানে একটা বসার বেঞ্চ পড়েছিল, ওই কারণে আমরা ওখানে রেস্ট নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। এটা দার্জিলিংয়ের সব থেকে খাড়াই রাস্তা। লোকাল পাবলিক ছাড়া এখানে যারা বাইক নিয়ে যাবে তাদের একবারের জন্য হলেও ভয় তো লাগবেই। আমার বর এখানে শাহরুখ খানের মতো পোজ দিচ্ছিল, আর আমরা তারপর আবার আমাদের বাইক জার্নি শুরু করলাম। এটা আপনারা উপভোগ করতে থাকুন।
দরকার নেই, পুরো ফার্স্ট গিয়ারে উঠে। বৃষ্টি হলে এই রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তখন এটা অনেকটাই রিস্কি হয়ে যায়। আর যখন খুব পরিমাণ বৃষ্টি হয় তখন এমনিতেই এই রাস্তা বন্ধ থাকে, যেহেতু রাস্তাটা অনেকটা খাড়াই। না না, সাহস লাগে না, ফাঁকা হলে নিজের কন্ট্রোলে চালাতে ভালো লাগে। আর কিছু খোলা নেই তো? ফাইনালি আমরা রক গার্ডেনে পৌঁছে গেলাম। তারপর ওখানে বাইক রেখে দিলাম, বাইক রাখার জন্য ওখানে 20 টাকা করে নিয়েছিল। এই রক গার্ডেন দার্জিলিং থেকে 10 কিমি দূরে অবস্থিত। আর যেহেতু এটা দার্জিলিং থেকে অনেকটা নিচুতে, এই কারণে এখানে গরমটা কিন্তু দার্জিলিংয়ের তুলনায় অনেকটাই বেশি। এখানে রয়েছে খুব সুন্দর ঝর্ণা, প্রচুর ভ্যারাইটির ফুল, আর যেটা মেন আকর্ষণ সেটা হলো রোডোডেনড্রন। রোডোডেনড্রনের 1200-রও বেশি প্রজাতি রয়েছে, তার মধ্যে এখানে কয়েকটা ভ্যারাইটির রোডোডেনড্রন রয়েছে। সব কিছু মিলিয়ে মেসমারাইজিং ভিউ। আমরা যেদিন দার্জিলিং থেকে সিকিম গিয়েছিলাম সেদিন দার্জিলিংয়ে লোকসভা ভোট ছিল, আর আমরা লামাহাট্টা হয়ে সিকিমে গিয়েছিলাম। আমার বরাবরই ইচ্ছা ছিল পাহাড়ে বাইক চালানোর, আর সেই মতো অনেক বছরের প্ল্যান অনুযায়ী দার্জিলিংয়ে বাইক নিয়ে চলে গেলাম। আমি হিমাচল প্রদেশে ঘুরেছি, সুইজারল্যান্ডে ঘুরেছি, আরও ছোটোখাটো পাহাড়ে গেছি, পুরুলিয়াতে গেছি, কিন্তু দার্জিলিংয়ের মতো সিকিমেও গেছিলাম। দার্জিলিংয়ের মতো খাড়াই রাস্তা আমি কোথাও দেখিনি, তাই ইচ্ছা ছিল চালালে দার্জিলিংয়েই চালাবো। তারপরে চলে গেলাম আমার R15 স্পোর্টস বাইক নিয়ে দার্জিলিংয়ে। হতে পারে স্পোর্টস বাইক খারাপ রাস্তায় হাত ব্যথা করে, খুব লং রাইডে চালানো, অনেকটা পথ চালানো কষ্ট, কিন্তু পাহাড়ের এই আঁকা বাঁকা টার্নে স্পোর্টস বাইকের জুড়ি মেলা ভার এর সাথে কেউ পারবে না। অটোমেটিক যেন কোমরটা হাতটা কাত হয়ে পাহাড়ের এই বাঁকে বাঁকে বাইক চলে যায়, সে এক আলাদাই অনুভূতি। আমরা দার্জিলিং থেকে সিকিম যাওয়ার পথে এই চা বাগানটা পেয়েছিলাম। এটা একটা অফবিট জায়গা, যেটা লামাহাট্টা থেকে 2 কিমি দূরে। এই চা বাগানটা দার্জিলিংয়ের আমরা যত জায়গায় চা বাগান দেখেছি সব থেকে সুন্দর ছিল। চা গাছগুলো দেখে মনে হচ্ছিল খুবই প্রাণবন্ত, এক্ষুনি বৃষ্টি হয়েছে। তারপর এই কারণে আমরা বাইক থামিয়ে কিছুটা সময় ওখানে কাটালাম। আর ওখানে সুন্দর পাখির কলরব, বড় বড় পাইন গাছ, সে এক অপরূপ প্রকৃতি।
আমরা দার্জিলিং থেকে সিকিম যাওয়ার সময় লামাহাট্টা হয়ে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা লামাহাট্টা যাব, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য লামাহাট্টা যাওয়া হয়নি। এই কারণে এটা বাইরে থেকে পার্কটা দেখা যাচ্ছে। এখানে সুন্দর পাইন গাছের বন, মেঘের আনাগোনা। এটি 5000 ফিট উচ্চতায় অবস্থিত। এটি দার্জিলিং থেকে 23 কিমি দূরে অবস্থিত একটি অফবিট জায়গা, যদিও এখন এটি খুবই পপুলার। লামাহাট্টা ইকো পার্ক প্রধান আকর্ষণ। এটি সিকিম যাওয়ার রাস্তায় পড়ে। মাত্র 10 কিমি দূরেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেটি তিস্তা এবং রঙ্গিত নদীর মিলিত স্থল। এখন এখানে ক্যাম্পিং হয়।